London to Ibiza, straight to LA, New York, Vegas to Africa. সেদিন অনেক আশা নিয়ে অপেক্ষায় ছিলেন, তাই না? কি বলতে চাইছো তুমি? যেটা বলতে চাইছি সেটা আমার থেকে ভালো আপনি বলতে পারবেন। তুমি কি বলছো আমি সত্যিই বুঝতে পারছি না। আপনাকে বুঝতে হবে না, শুধু একটা কথা মাথায় রাখুন, আমার সন্তান, স্বামী, আমার ফ্যামিলি থেকে দূরে থাকুন। ওদেরকে আঘাত দেওয়ার কথা ভাবলে আমার গানের প্রতিটা গুলি গিয়ে আপনার বুক ঝাঁঝরা করে আপনার ওই কুৎসিত হৃদয়কে শেষ করে দিবে। হুমকি দিচ্ছ আমায়? জানিয়ে রাখছি, সেদিন বাড়ি কে জানি আমার ড্রিঙ্কে বিষ মিশিয়ে আমাকে মারতে চেয়েছিল। আমি কোনো বিষ মিশাইনি। আমি কখন বললাম আপনি বিষ মিশিয়েছিলেন? জেনি নিজের জালে নিজে ফেসে গেল। বেশি বাড়াবাড়ি করার চেষ্টাও করবেন না। জেনি চুপ রইল, কিছু বলল না। ছেলের বাড়ির লোক আসে জেনিকে তেয়াইও নিচে নিয়ে গেল। পাত্র হিসেবে ছেলেকে দেখে তের অতীত নাড়া দিয়ে উঠল। যথাসম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল। এই সেই কায় যাকে সে গত কয়েক বছর তন্ন তন্ন হয়ে খুঁজে চলেছে। তে নিজেকে শান্ত রাখতে চাইল, কিন্তু তার ভয়ঙ্কর অতীত তাকে অশান্ত করে তুলল। নিজের চোখের সামনে শখের বান্ধবী সেই ধর্ষণ তাকে শান্ত থাকতে দিল না। তাকালো কাইয়ের মুখের দিকে, ছেলেটাও তার মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসছে। তের ইচ্ছে হচ্ছে এখানেই ওকে গুলি মেরে খুলি উপরে ফেলতে। তে পাখি, কি হয়েছে তোমার? চুপ কেন? ও বাড়িতে দেখলাম জঙ্গিনকে দেখে তুমি কেমন চুপ হয়ে গেছো। তেমন কিছু না, বলো প্লিজ। তে আর নিজেকে সামলাতে পারলো না। কথায় আছে ভালোবাসার মানুষের কাছে সবাই দুর্বল। ফুপিয়ে কান্না করে উঠলো তে। এই তে, কি হয়েছে বলো আমায়। তে জাঙ্কুকের বুকে মুখ গুজে কান্না করতে করতে বলল, একটু আয়ুকে ডাকবেন প্লিজ। এখন রাত 12টা, এত রাতে? একটু ডাকুন না। জাঙ্কুক কল দিয়ে আয়ুকে ডাকলো। সাথে সাথে আয়ু ছুটে এলো, সাথে জংসুক। কি হয়েছে তে? তে আয়ুকে জড়িয়ে কান্না করে দিল। তে কি হয়েছে বল। আমি তোকে ভীষণ ভালোবাসি আয়ু। আমিও তোকে ভীষণ ভালোবাসি জান। কি হয়েছে বল। আমি তোকে কখনো হারাতে চাই না। আমি হারিয়ে কেন যাব? ও আমার সুহিকে কেড়ে নিয়েছে। সুহি? এটা কে? তো তোর মনে আছে তুই প্রথম যেদিন আমাদের বাড়িতে গিয়েছিলি, আমি তোকে সুহির কথা বলেছিলাম 7 বছর আগে। তোর বেস্ট ফ্রেন্ড। আজকে আমি একটা সত্যি কথা বলতে চলেছি জিয়ন সাহেব। কিসের সত্যি? আমার বয়স তখন 15। নানু বাসায় থাকতাম। নানু, নানা আর আমি। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল হানসুহি। আমাকে অনেক ভালোবাসতো আর আমিও। আমরা একসঙ্গে টিউশন এবং স্কুলে যেতাম। কিছুদিন ধরে টিউশন থেকে ফেরার পথে কিছু ছেলে আমাদেরকে অনেক বিরক্ত করত। একদিন হানসুহির ওড়নাটা টান দিয়ে খুলে দিয়েছিল। সেদিন সেই ছেলেকে আমি থাপ্পড় দিয়ে হানসুহির ওড়না ফেরত এনেছিলাম। যেহেতু ওখানে অনেক লোক জড়ো হয়েছিল তাই তারা কিছু বলতে পারেনি, চলে গিয়েছিল। তারপর কি হয়েছিল? তারপর কেটে যায় বেশ কয়েকটা দিন। ছেলেগুলোকে আর দেখা যায়নি। কিন্তু একদিন, সেদিন সন্ধ্যায় টিউশন করে বাড়ি ফিরছিলাম দুইজন। তখন আমাদেরকে আটক করে ওই ছেলেগুলো। তারপর কি হয়েছিল তে? কি চাই? রাস্তা আটকেছেন কেন? ছেলেগুলো কিছু না বলে দুইজনের দিকে এগিয়ে আসে তে আর হানসুইর হাত ধরার জন্য। তে বিষয়টা বুঝতে পেরে পেছনে সরে আসে। হানসুইর হাতটা ধরে উল্টো পথে দৌড় দেয়। ছেলেগুলোও পিছু নেয় তাদের। প্রায় অনেকটা ছুটে দাঁড়ায় হানসুই। হানসুইকে দেখে তেও দাঁড়িয়ে যায়। পেছনে ঘুরে দেখে তারা বেশি দূরে নেই। দৌড়া হানসুই, দাঁড়ালে হবে না। আমি আর পারছি না তে, পারতেই হবে। তে হানসুইর হাতটা ধরে শক্ত করে প্রাণপণে দৌড় লাগালো। আবার কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়লো দুইজন, হাঁপিয়ে গেছে। আমি আর দৌড়াতে পারছি না তে। তে আশেপাশে তাকিয়ে একটা আধখান ইটের টুকরো পেল। সেটা তুলে নিয়ে ছুঁড়ে মারলো ছেলেগুলোর দিকে। তাদের মধ্যে একজনের মাথায় গিয়ে লাগলো। ছেলেগুলো দাঁড়িয়ে গেল। তে হানসুইর হাত ধরে আবার দৌড় লাগালো। আর কিছুটা গেলে মেন রোড। ওখানে যেতে পারলে আজ বাঁচতে পারবে তে হানসুই। দুইজন প্রচন্ড রকমের হাঁপিয়ে গেছে, ভারী নিঃশ্বাস নিচ্ছে। দাঁড়ালো আবার। ছেলেগুলো বেশি দূরে নেই। আমি আর পারছি না হানসুই। তাহলে কি আমরা আজকে বাঁচতে পারবো না তে? এমন কথা মুখেও আনবি না, কিছু হবে না আমাদের। তে আবারও হানসুইর হাতটা শক্ত করে ধরলো দৌড়ানোর উদ্দেশ্যে। হুট করে সামনে একটা গাড়ি এসে গেল। গাড়ির আলোয় চোখ খিচে বন্ধ করে নিল দুইজন। গাড়িটা যা তা করে থামলো। গাড়ির ভেতরের মানুষটা তাড়াতাড়ি করে বেরিয়ে এলো। ততক্ষণে দুইজন প্রস্তুতি নেই দৌড়ানোর জন্য, কারণ ছেলেগুলো কাছেই আছে। দৌড়ানোর উদ্দেশ্যে তে হানসুই পা বাড়ালেই সাথে সাথে পরিচিত কণ্ঠ পেয়ে থেমে যায়। তে, তুমি? নানা চান?
তোমরা এখানে কি করছো? বলছি, আগে গাড়িতে বসো। এই বলে তে গাড়ির দরজা খুলে হানসুইকে নিয়ে ভেতরে বসে পড়লো। চোখ খিচে বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে দুইজন। তের নানা কিছু না বুঝে এদিক ওদিক দেখলো। দেখতে পেল কিছুটা দূরে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। উনি তাদের দিকে তাকাতেই তারা অন্যদিকে ঘুরে দাঁড়ায়। তের নানা বেশি পাত্তা না দিয়ে গাড়িতে বসে। গাড়ি স্টার্ট দিয়ে তের উদ্দেশ্যে বলে, তে হানসুহি, তোমরা উল্টো রাস্তায় কি করতে এসেছো? সময় দেখেছো? 8:15। এমনি নানাজান, ঘুরতে এসেছিলাম। তুই মিথ্যা কেন বলছিস? সত্যিটা বল না, তাহলে এটা নিয়ে বড় কিছু হবে, নানু চিন্তা করবে। তাও ঠিক। নানাজান, তুমি এবার দিয়ে কোথায় গিয়েছিলে? অফিস থেকে বাড়ি ফিরছিলাম, ওপারে রাস্তা বন্ধ, তাই এবার দিয়ে যেতে হচ্ছে। তে মনে মনে বলল, আল্লাহ যা করে ভালোর জন্য। হানসুহি, তোমার আব্বু কেমন আছে? জি নানাজান, আগের থেকে ভালো আছে। সমস্যা হলে আমাকে বলবে। ওষুধ আছে তো? হ্যাঁ, ওষুধ আছে। হানসুহির ফ্যামিলিতে শুধু সে আর তার বাবা। 3 বছর আগে হানসুহির মা ক্যান্সারে মারা যান। 2 বছর যাবত তার বাবা ভীষণ অসুস্থ। মা মরে যাওয়ার পর নানু বাড়ির লোক আগেই মুখ ফিরিয়ে নিয়েছে, আর আব্বু বিছানায় পড়ার পর দাদু বাড়ির লোক। এখন তাদের কেউ নেই, থাকার জন্য একটা বাড়ি ছাড়া আর কিছু নেই তাদের। বাবা অসুস্থ। হানসুহি মাত্র 15 বছরের। হানসুহি আর তের ফ্রেন্ডশিপটা ছোট থেকেই, তাই হানসুহিকে তের নানা নানু চিনত। হানসুহিদের এমন অবস্থা দেখে তের নানা জান তাদের সব খরচ চালায়। এমনিতেও সংসারে তের নানু আর নানা ছাড়া কেউ নেই। তের দাদু বাসা কলকাতা সপ্তগ্রাম শহরে। তের বাবা মা ভাই বোন সবাই সেখানে থাকে, তাই তের নানা জানের হানসুহিদের সমস্ত খরচ চালাতে কোনো সমস্যা হয়নি। আজকে আমাদের বাসায় চল না হানসুহি, আমার অনেক ভয় করছে। না তে, আব্বু অসুস্থ মানুষ, ওনাকে রেখে আমি যেতে পারবো না। আঙ্কেলকে নিয়ে চল। না থাক, বাড়ি পৌঁছে গেলে আর কোনো সমস্যা হবে না। কি কথা বলছো দুইজন ফিসফিস করে? না নানা জান, তেমন কোনো কথা না। হানসুহির বাড়িতে হানসুহিকে ছেড়ে দিয়ে তেরা বাসায় চলে যায়। খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তের ঘুম আসছে না, শুধু এপাশ ওপাশ করছে। তার ঘুম আসছে না কিছুতেই। একটা ফোন নেই যে কল দিয়ে হানসুহি ঠিক আছে কিনা জানবে। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর উঠে দাঁড়ালো। তে ড্রয়িং রুমে গিয়ে বাড়ির টেলিফোন থেকে কল দিল। হানসুহির কাছে একটা বাটন ফোন আছে। আব্বুকে ওষুধ খাইয়ে হানসুহি নিচের রুমের দিকেই আসছিল। কলটা রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? আমি তে। হানসুহি? হ্যাঁ তে বল, ঘুমাসনি এখনো? কি করছিস তুই? ঠিক আছিস? হ্যাঁ আমি ঠিক আছি বাবা। খাওয়া দাওয়া করেছিস? তুই? হ্যাঁ করেছি। আঙ্কেলের শরীর কেমন? আগের থেকে বেটার। ঠিক আছে, সাবধানে থাকিস। রাখলাম তাহলে। তুইও। আল্লাহ হাফেজ। কল কেটে নিজের রুমে গিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়লো তে। সকাল সকাল ঘুম ভাঙলো দুঃসংবাদ সহ নানুর কান্নারত কণ্ঠে। তে ফুপিয়ে কান্না করছে মাথা নিচু করে। 3 জোড়া চোখ তের দিকে তাকিয়ে আছে শেষ কথাটা শোনার জন্য। দুঃসংবাদটা কি ছিল তে? সুহিকে ধর্ষণ করে সুহি আর তার বাবাকে খুন করে তার বাসায় ফেলে গেছে। তের কথা শেষ মাত্র 3 জন স্তব্ধ হয়ে গেল। হানসুহি নামক অচেনা মৃত মেয়েটার জন্য বড্ড বুক পড়ছে। আয়ু তেকে জড়িয়ে নিল। তে অবিরত কান্না করে যাচ্ছে। যারা এমন করেছে তাদের শাস্তি হয়নি? না, কারণ তারা টাকা খাইয়ে চুপ করে দিয়েছে পুলিশকে। কি বলছো? এটা তো অন্যায়। কিন্তু আমি প্রতিশোধ নেব, একটা একটা করে সব কয়টার থেকে। তুই জানিস অপরাধীরা কোথায় আছে? না। তাহলে কিভাবে শাস্তি দিবি? শাস্তি দেব না আমি, ওদেরকে খুন করে প্রতিশোধ নেব। কিন্তু কিভাবে? তে কিছু বলে ওঠার আগে তের ফোনটা বেজে উঠলো। হ্যালো? ফোনের ওপাশে কে আর কি বলছে সেটা শোনা গেল না। 3 থেকে 4 সেকেন্ড পরে তে বলে উঠলো, ওকে। তে উঠে দাঁড়ায়। ঝটপট একটা হোয়াইট শার্ট নিয়ে ওয়াশরুমে দৌড় লাগায়। ফ্রেশ হয়ে এসে চুল ঠিক করে। বাকি 3 জন হাঁ করে তাকিয়ে আছে। তে কোথায় যাচ্ছ এত রাতে? জরুরি কাজ আছে জন সাহেব। তাই বলে এত রাতে? সরি টু সে, আমাকে যেতেই হবে। আমিও যাব। অনেক রাত হয়েছে, রুমে গিয়ে ঘুমা। তোর জন্য কি সবে সকাল? আমি যাব মানে যাব। আয়ু নিচের রুমে দৌড় লাগালো। পেছনে জংসুকো গেল। আপনি কি রাগ করেছেন আমি এত রাতে বের হচ্ছি বলে? আমার মনে হয় বৌমনিকে একা ছাড়া ঠিক হবে না, তোমার যাওয়া দরকার। আয়ু মুচকি হাসলো। আপনি সাবধানে থাকবেন, আমি যাই। খুব জরুরি কাজ। তে এগিয়ে গেল জাংকুকের দিকে। 2 হাতে মুখ উঁচু করে বলল, লিসাদের খোঁজ পাওয়া গেছে। মনে হয় এখনো শুধরাইনি, তাই শুধরাতে যাচ্ছি। তোমাকে দেখে আমার অনেক ভয় করছে তে। কোনোদিন হয়তো আমিও একটা ভুল করে বসবো আর তুমি শুধরানোর নাম করে কেটে কুচি কুচি করে কুকুর দিয়ে খাওয়াবে। হ্যাঁ অবশ্যই, স্বামী বলে ছাড়াচ্ছে নাকি? কিন্তু আমি জানি আমার জন সাহেব কখনো এমন ভুল কাজ করবে না। এত বিশ্বাস আমার প্রতি? অনেক। এখন আমি যাই। সাবধানে। ওকে, টেক কেয়ার। শোনো। বলুন।
ওই ছেলেটা মানে রোহন ওর থেকে দূরে থাকবে। তে মুচকি হাসলো, মাথা নাড়িয়ে রুমের বাইরে যেতেই দেখে আয়ু দাঁড়িয়ে আছে। রেডি? ইয়েস ম্যাডাম। আয়ুর কথা শুনে তে হাসে, সাথে আয়ু। তারপর দুজনে বেরিয়ে যায়। গাড়ি ড্রাইভ করছে তে, আয়ু চুপ করে বসে আছে। গাড়ি থামায় রোহনের দেওয়া লোকেশনে। তে বাইরে তাকিয়ে দেখে অনেক গার্ড দাঁড়িয়ে আছে। বলো রোহন, কোথায় তারা? তে ওরা প্রায় 200+ বাচ্চা পাচার করতে চলেছে আমেরিকাতে। তো এখানে কেন দাঁড়িয়ে আছো? গাড়িতে ওঠো। তে এটা এতটাও সহজ না, ওখানে অনেক রিস্ক নেওয়াটা আমার কাজ। বাচ্চাগুলোকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি চলো। আয়ু, শহরের প্রতিটা অলিতে গলিতে পুলিশ ফোর্স লাগা, ফার্স্ট। ওকে ভাইয়া। বল। ঘুম ছাড়াও, আধ ঘন্টার ভেতরে বাংলা বাড়িতে আসো। হ্যাঁ কেন? আমি বলেছি তাই। ভোর 4টাতে। তুমি আসবে নাকি আমি লোক পাঠিয়ে তুলে আনবো? হ্যাঁ না, আমি আসছি বেয়াদব, ফোন রাখ। আধ ঘন্টা সময় দিলাম। ওকে। কল কেটে সুগা ওয়াশরুমে দৌড় দিল। তে গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। বাচ্চাগুলোকে বাঁচিয়ে লিসা বেগম রোজে ইয়োনোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে আয়ু। বাচ্চাগুলোকে বাঁচাতে গিয়ে নিজের 5 জন লোককে হারিয়ে ফেলেছে তে। রোহনের হাতে গুলি লেগেছে, হসপিটালে আছে এখন। তেও অনেক চোট পেয়েছে। 2টা গুলি যখন তে আয়ুর দিকে ধেয়ে আসছিল, তখন রোহন 2 হাতে 2 জনকে ধাক্কা দিয়ে নিজে বসে পড়ে। কিন্তু একটা গুলি তার ডান হাতের কনুইয়ের একটু উপরে লাগে। রোহন ধাক্কা দেওয়ার তে নিজেকে সামলে নিতে পারলেও আয়ু পারেনি। রাস্তার ধারে পড়ে থাকা পাথরে লেগে কপালে বেশ অনেকটা কেটে গেছে। তে তার গার্ড দিয়ে সেই 5 জন লোকের দাফনের ব্যবস্থা করতে বলে রোহন আর আয়ুকে নিয়ে হসপিটালে চলে যায়। রোহন ভর্তি আছে, আয়ুর মাথায় ব্যান্ডেজ করে নিয়ে চলে এসেছে। আজকে যে আয়ুকে অনেক বড় একটা কাজ করতে হবে। তের ফোনটা হঠাৎ বেজে উঠলো। জাঙ্কুক কল দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে কোথায় তুমি? কিছুক্ষণের মধ্যে ফিরবো। আপনি ঘুমাননি কেন? তোমাকে বাড়ির বাইরে রেখে আমি নিশ্চিন্তে ঘুমাবো ভাবলে কি করে? আমি 2 ঘন্টার মধ্যে বাড়ি ফিরবো, আপনি ঘুমিয়ে যান। কলেজে যেতে হবে তো। আর চিন্তার কোনো কারণ নেই, সুগা ভাইয়া আছে আমাদের সাথে। সাবধানে ফিরে এসো, আল্লাহ হাফেজ। কল কেটে তে সামনে তাকাতেই দেখলো সুগা চলে এসেছে। একবার ঘুমন্ত আয়ের দিকে চাইলো, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে তে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। কিসের এত তল্লক তোরে ঘুরে? ভেতরে গেলেই বুঝতে পারবে। আচ্ছা চল। ওয়েট, আয়ুকে ডাকি। আয়ু সাথে আছে? ঘুমিয়ে আছে। তোরা কোথায় গেছিলি? তেমন কিছু না, কয়েকজনকে লাস্ট ওয়ার্নিং দিতে এলাম। কাদেরকে? ভেতরে গেলেই বুঝবে। এটা বলিতে গাড়ির কাছে গিয়ে আয়ুকে তুলে নিয়ে আসে। আয়ু, তোর মাথায় কি হয়েছে? ব্যান্ডেজ কেন? পরে বলছি ভাইয়া। তারপর 3 জন বাংলোর ভেতরে গেল। ওরা যত এগিয়ে যাচ্ছে তত একটা গঙ্গানের আওয়াজ পাচ্ছে। একটা রুমে দরজা খুলেতেই 2 জনকে ভেতরে নিয়ে গেল। তে কে এই লোক? কেমন জানি চেনা চেনা লাগছে। কি অবস্থা পড়েছিস চিনতেও পারছি না। তোদের জন্য সারপ্রাইজ আয়ু। চেয়ারে বসে থাকা অবস্থায় মানুষটার দিকে এগিয়ে যায় সুগা। আয়ু, আজকের তারিখ কত বলো তো? 23শে সেপ্টেম্বর। কন্ট্রোল ভাইয়া। আমি ঠিক আছি। আয়ু যখন বুঝলো, 2 হাত দিয়ে মাথা ধরে মেঝেতে বসে পড়লো। সুগাতে দৌড়ে গেল আয়ুর কাছে। আয়ু শান্ত হ, অসুস্থ তুই। আমি কিভাবে শান্ত হব? তে এই দিন কেন আসে? আমি ঘৃণা করি এই তারিখটাকে। বনু, আমি আছি না তোর সাথে? আয়ু সুগাকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ ভাইয়া, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমিও তোকে অনেক ভালোবাসি বনু। তোর জন্যই তো এত দূর আসা। তুই তো আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। যে করে হোক আমি ওই কাপুরুষদেরকে খুঁজে বের করবই ভাইয়া। ওরা আর কেউ নয় আয়ু, আমাদের অনেক চেনা একজন অতি প্রিয় শত্রু, মিস্টার মানবান। যেখান থেকে জানতে পেরেছি কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি আমি। ওই লোককে যে করেই হোক তুমি খুঁজে বের করো ভাইয়া। আমি ওকে নিজের হাতে মারতে চাই। সামনেই তো আছে, মারছিস না কেন? আয়ুষোগা অবাক হয়ে তাকায় তের দিকে। সামনেই তো বসে আছে, মারছো না কেন? আয়ুষোগা চেয়ারে বাঁধা অবস্থায় অজ্ঞানরত মানুষটার দিকে তাকায়। মানবান? এটা মিস্টার মানবান? গত 2টা মাস তুই একে গুম করে রেখেছিস। এই দিনটার আশায় শত্রুকে বিনাশ করে আজকে সকাল শুরু করো ভাইয়া। তের ইশারায় একজন গার্ড এসে মিস্টার মানবানের মুখের পানি ঝাড়া দিয়ে জ্ঞান ফেরায়। রক্তাক্ত মুখটা পানিতে ধুয়ে যায়। আমাকে ছেড়ে দাও তে, এত কষ্ট আমার সহ্য হচ্ছে না। দয়া করো আমার উপরে। এতদিন তো দয়াই করলাম, আমার আর এই কষ্ট সহ্য হচ্ছে না তে, প্লিজ ছেড়ে দাও আমাকে। আমি তো আজকে আপনাকে ছেড়ে দিব, কিন্তু সামনে যে আজরাইল দাঁড়িয়ে। ইন্সপেক্টর সুগা, এই যে উঠুন না, 12টা বেজে গেছে। তে ঘুমাতে দাও না। তোহা, তুমি তোমার পাপাকে উঠাও। ওকে মাম্মা।
তে রুম থেকে বেরিয়ে গেল। তে কি হলো? তোমরা চলে যাও মামনি, আমরা আসছি। জাঙ্কুক ওঠেনি? না, সুগা ভাইয়া জিমিনকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই আসবে, আমরা একসাথে আসছি। তোহাকে নিয়ে যাই আমরা? না থাক, আমাদের সাথেই যাবে। আয়ু বেরিয়ে গেছে অনেক আগে। হ্যাঁ, আমরাও বেরিয়ে গেছে, তোমরাও চলে যাও। আজকে 23শে সেপ্টেম্বর, তেফুপি মানে আয়ু সুগার আব্বু আমার মৃত্যুবার্ষিকী। আজকে সবাই অনেক খুশি, কারণ তারা প্রতিশোধ নিতে পেরেছে। হায় আফসোস, আয়ুর আব্বু আম্মুর লাশ খুঁজে পাইনি। আজকে থেকে শুরু করে 3 দিন ভারতের প্রতিটি বৃদ্ধাশ্রম আর এতিমখানা খাওয়াবে তে আয়ু 2টা পরিবার। এত বড় ভারতে এই কাজ একদিনে করা অসম্ভব, তাই 3 দিন 2টা পরিবার ছড়িয়ে ছিটিয়ে লোক লাগিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছে। কেটে গেছে অনেকটা দিন। জিমিন এখন একজন সফল ডক্টর। সবাই চায় ইয়নমিনের ধুমধাম করে অনুষ্ঠান করে আবার বিয়ে হোক। সামনেই কলেজে নবীনবরণ অনুষ্ঠান, আর সেখানে জিওন ফ্যামিলির সবাই ইনভাইটেড। যেহেতু তারা স্পেশাল গেস্ট, তাই তাদেরকে সেখানে উপস্থিত থাকতেই হবে। আজ সকাল থেকে জিমিন আয়ুতের পেছনে দৌড়াচ্ছে শাড়ি পরা নিয়ে। বৌমনি প্লিজ। জিমিন, শাড়ি পরলে আমার অস্বস্তি হয়, আজকের দিন শুধু প্লিজ। সামলাবে কে? সাথে সাথে জিমিন আয়ু হাত তুলে একসাথে বলে আমি। London to Ibiza, straight to LA, New York, Vegas to Africa.